ব্রহ্মপুত্রের তীরে গড়ে ওঠা এই শহর শুধু অসমের প্রবেশদ্বার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বহু শতাব্দীর ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার গল্প। প্রাচীনকালে এই অঞ্চল প্রাগজ্যোতিষপুর ও পরে কামরূপ নামে পরিচিত ছিল, আর সেই ইতিহাসের সাক্ষী মা কামাখ্যা। অতীতে বহুবার আক্রমণ হয়েছে এই অহোম রাজ্যের ওপর, তাও সে ঘুরে দাঁড়িয়েছে। এখানে ইতিহাস ও প্রকৃতি মিলে তৈরি করেছে এক অসাধারণ অভিজ্ঞতা। গুড মর্নিং আর স্বাগত আপনাদের সকলকে তেসি রুটসের সম্পূর্ণ একটা নতুন ভ্রমণ কাহিনীতে। আজকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে তারিখ 21শে অগস্ট। আমরা আজকে সপরিবারে যাচ্ছি কলকাতা থেকে গুয়াহাটির আশেপাশের সমস্ত জায়গা এক্সপ্লোর করব, ঘুরে বেড়াবো, সাইট সিন এবং কামাখ্যা মন্দিরে পুজো, এই সমস্ত নিয়ে থাকছে আজকের ভিডিও। আমার সঙ্গে আমার কন্যা আর আমার ওয়াইফ এই ভিডিওতে থাকছে। এই যে বসে আছে আমার কন্যা, এখন এটা করেই ওর এটা অ্যামিউজমেন্ট পার্ক হয়ে গেছে। চল তাড়াতাড়ি। আমরা কাল রাতেই ওয়েব চেক ইনের মাধ্যমে আমাদের বোর্ডিং পাস জেনারেট করে নিয়েছিলাম। 7:15 6E7707 আমাদের ফ্লাইট নাম্বার। আমরা টার্মিনাল 2 থেকে এন্টার করেছিলাম। আমাদের এই ফ্লাইটের টাইমিং হচ্ছে 7:15 থেকে, ল্যান্ড করবে অ্যাপ্রক্সিমেটলি 8:55, মানে 1 ঘন্টা 50 মিনিটের একটা টেন্টেটিভ টাইম। এই 106 গেট নাম্বার থেকে বেরিয়ে আমাদের বোর্ডিং পাস চেক হবার পর এরকম বাসে করে আমাদের প্লেন অবধি নিয়ে যাওয়া হবে। আমরা জাস্ট এসে বাস থেকে নামলাম। এই পেছনে হচ্ছে আমাদের প্লেন। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আস্তে আস্তে ছাড়বে। কয়েকটা ম্যানুয়াল দিয়েছে, দেখাচ্ছে কি এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা একটা ফ্লাইট ম্যানুয়াল, আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার মেয়ের জন্য। যদি কারোর টেন্ডেন্সি থাকে, বমি হওয়ার, উল্টি হওয়ার টেন্ডেন্সি থাকে, এই ব্যাগটা ইউজ করতে পারবে। এখন ঘড়িতে বাজে 9:10। 10 মিনিট আগে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে। আমরা এই গুয়াহাটি এয়ারপোর্টে আছি। এখান থেকে আমাদের ব্যাগেজ কালেক্ট করার পর আমরা তারপর হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এয়ারপোর্টের এই মেন গেট থেকে বেরোবার পরই আপনি এখান থেকে সমস্ত ট্যাক্সি রেন্টে পেয়ে যাবেন। গুয়াহাটি শহরের আমাদের ঠিকানা ছিল শিলপুকুরির নিউ রাইনো হোটেল। এসি, নন এসি দুই ধরনের রুমই অ্যাভেলেবেল পাবেন। নিজস্ব কিচেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম। 1700 টাকা করে উইথ ব্রেকফাস্ট ট্যারিফ আমরা দিয়েছিলাম। চাইলে এখানে থাকতে পারেন। সমস্ত ডিটেলস পাবেন ডেসক্রিপশন বক্সে।
আমাদের হোটেলটা হচ্ছে শিলপুকুরিতে। আসামের ম্যাক্সিমাম হোটেলই কিন্তু পল্টন বাজার এলাকাতে। তো আমরা যেখানে আছি সেটা হচ্ছে শিলপুকুরি। এখানে অনেক হোটেল রয়েছে এবং শিলপুকুরি থেকে আশেপাশের ইন্টারসিটি যেগুলো মানে কাছাকাছি যে সাইড সিন গুলো রয়েছে সেগুলো একদম আপনার হাতের নাগালে থাকবে। মানে বেশি ট্রাভেল করতে হবে না, 10-15 মিনিটের ডিস্টেন্সেই আপনি এক একটা করে স্পট দেখতে পারবেন। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পার। আমার পেছনে এটা হচ্ছে এন্ট্রি গেট, আর একটা বিস্তৃত নদীর পার ব্রহ্মপুত্র। আমার বাঁ দিকে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আচ্ছা, ব্রহ্মপুত্র কিন্তু নদী নয়, বাই মাই মিস্টেক। ব্রহ্মপুত্র কিন্তু নদ, মানে ব্রহ্মপুত্র, নট পুত্রী। তাই অজয়, দামোদর এদের মতো ব্রহ্মপুত্র নদ। একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদের পাড়। অপূর্ব সুন্দর একটা বিস্তৃত পার্ক। অনেকটা এই পাথওয়েটা দেখলে অনেকটা আমাদের কলকাতার মিলেনিয়াম পার্কের কথা মনে পড়ে যায়। কিন্তু ব্রহ্মপুত্র নদের এই পাড় অত্যন্ত সুন্দর। ওইটা বোধহয় উমানন্দ দ্বীপ। এখান দিয়ে রোপওয়ে আছে আর লঞ্চ ফেরিও যায়, সেটা আমরা যাব। এইদিকে আর একটা পাহাড়। আচ্ছা, তুই স্লিপ সামনে আছে, এই ছাতার তলায় যা, গরম আছে কিন্তু। আর এই ব্ল্যাক স্টোন গুলো কিন্তু একদম বসতে যাস না। আপনাদের বলে দিই, এই ব্রহ্মপুত্র নদীর পার, এই যে পার্কটা, এর প্রবেশ মূল্য 60 টাকা করে। যদি সঙ্গে বাচ্চা থাকে এবং তার বয়স যদি 9 বছরের কম হয় তাহলে কিন্তু প্রবেশ বিনামূল্যেই হবে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বা যে স্ট্যাচুটির সামনে দাঁড়িয়ে আছি, সেই স্ট্যাচুটি আসামের একটি ঐতিহ্য এবং একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্ট্যাচু। এই স্ট্যাচুটি হচ্ছে লচিত বরফুকনঘার, যিনি সরাইঘাট যুদ্ধে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন 1671 সালে। এখান দিয়ে হচ্ছে রাস্তা যেখান দিয়ে আমরা এয়ারপোর্ট দিয়ে এলাম। আর এইদিকে হচ্ছে ব্রহ্মপুত্র নদ এবং পাহাড়গুলি, রোপওয়ে এবং এই নতুন ব্রিজ হয়েছে। আমরা ওদিকেও যেতে পারেন যদি আইল্যান্ডগুলোতে যেতে চান। আমরা রোপওয়ে করে যাব কালকে। আর এই সোজা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। পরন্ত বিকেলের নির্মল পরিবেশ, সবুজে ঘেরা পাহাড় আর দিগন্ত বিস্তৃত ব্রহ্মপুত্র। তার বুকেই এক অসাধারণ অভিজ্ঞতা সূর্যাস্তের। এখানে সময় যেন কেমন থমকে যায়। কোলাহল থেকে দূরে নিজের প্রিয় মানুষগুলোর সাথে সানসেট দেখার এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে এই অ্যালফ্রেস্কো গ্র্যান্ড। ব্রহ্মপুত্রের জলে যখন সূর্যের পরন্ত আলো পড়ে তখন হয়ে ওঠে সোনালি এবং সুদৃশ্যমান। অ্যালফ্রেস্কো গ্র্যান্ড লাক্সারি ক্রুজ। এই ক্রুজের 3টি সময় আছে: সানসেট ক্রুজ, সানডাউন ক্রুজ এবং ডিনার ক্রুজ। তবে সানসেট ক্রুজই সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্টদের মধ্যে। এটি ছাড়ে 5:30টায় এবং শেষ হয় 6:30টায়। 1 ঘন্টার ট্রিপ, তবে আধ ঘন্টা আগে আপনাকে বোর্ড করতে হবে। রিজার্ভেশন করতে পারেন অনলাইন, তার সমস্ত ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে। অনলাইন যেদিন আপনি বুক করবেন তার 3 দিন পর আপনি বোর্ড করতে পারবেন, তাই ডেটটা আগে থেকে ভেবে নেবেন। সিট রিজার্ভ থাকবে, তাতে কোনো অসুবিধা হবে না। অন বোর্ড থাকছে স্ন্যাক্স এবং সমস্ত ব্রেভারেজ, থাকছে লাইভ ব্যান্ড
এবং মনোমুগ্ধকর এক অসাধারণ পরিবেশের। আমি রেকমেন্ড করব সানসেট দেখার এই অসাধারণ ভিউটি অবশ্যই আপনারা এনজয় করুন। প্রতি অ্যাডাল্ট প্রতি এখানকার ফেয়ার হচ্ছে 850 টাকা এবং বাচ্চাদের জন্য 700 টাকা। প্রি রিজার্ভড সিট করতে পারবেন এবং তাতে সুবিধাই বেশি হবে। এক বিকেল বেলা আপনি এখানে এসে একটা মনোরম সুন্দর সন্ধে কাটাতে পারেন। ঠিক ব্রহ্মপুত্রের ধারে এই আলফান্সো গ্র্যান্ডের সানসেট ক্রুজে আপার ডেক থেকে ব্রহ্মপুত্রের সানসেট এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। সেদিন সন্ধেবেলা আমরা গিয়েছিলাম ফ্যান্সি বাজারে। এই ফ্যান্সি বাজার কিন্তু এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটি এলাকা, চারিদিকে লোকে লোকারণ্য। তবে বলে রাখি 8টা থেকে কিন্তু এই ফ্যান্সি বাজার ধীরে ধীরে বন্ধ হওয়া শুরু হয়। আপনি কেনাকাটি করতে পারেন বা পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পারেন এই ফ্যান্সি বাজার। সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এবং সারাক্ষণ প্রায় লোকে লোকারণ্য থাকে, তাই বিকেল বিকেল গিয়ে এক্সপ্লোর করে নেবেন ফ্যান্সি বাজার। ডুবলাম না আমি, দিলাম না। আমরা এখন দাঁড়িয়ে আছি আসামের কামাখ্যা মন্দিরে। এই কামাখ্যা মন্দির 51 সতীপীঠের একটি প্রাচীনতম এবং বিশেষ মন্দির। পুরাণ মতে এই কামাখ্যা মন্দিরে সতীর যোনিদেশ পতিত হয়েছিল। অম্বাবচীতে বহু কোটি কোটি ভক্তের সমাগম হয় এই মন্দিরে। এনার নাম সুখদেব, পাঞ্জাব থেকে এসেছেন কামাখ্যা মন্দিরে। আমার সাথে পরিচয় হয়, উনিও কামাখ্যা মন্দির দর্শন করতে এসেছেন। বহুক্ষণ অপেক্ষা করেছি আমরা। তো आपको लगा कैसे दर्शन करके? बहुत बढ़िया लगा। এই কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার একটি অন্যতম বিশিষ্ট স্থান। প্রচুর তন্ত্র সাধক এই কামাখ্যায় আসেন, কিন্তু একদম নিরাপদ এবং শান্তিপূর্ণ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সৌভাগ্য কুণ্ড। কথায় বলে এই সৌভাগ্য কুণ্ডের জল নাকি খুব পবিত্র এবং আপনার সৌভাগ্য ফেরানোর জন্য তার শক্তি অশেষ। এই সৌভাগ্য কুণ্ডে অবশ্যই এসে স্নান করবেন।
বা পারলে একটু জল নিয়ে যাবেন। মন্দির থেকে বেরিয়ে চাইলে এখানে একটু চা খেয়ে নিতে পারেন। बनाना मेरा भी ये मुझे भेजना ठीक है आप बोलना जो बोलते हैं हाँ हिंदी में हिंदी में बोलेंगे मंदिर से निकलने के बाद क्योंकि हम सुबह से कुछ नहीं खाए थे तो भैया और हमने चाय थोड़ा पीना शुरू किए हैं क्योंकि और माथा इतना दर्द कर रहा है ना तो चाय ठीक कर देगा क्या लगता है পাইনা ডুবে ডুবে মনে করি সৈগ মরণ ভয়ে ডুবলাম না আহারে ভেরি গুড মর্নিং। আজকে 22শে অগস্ট রবিবার। এই জাস্ট আমরা হোটেল থেকে বেরোলাম। আজকে আমাদের তৃতীয় দিন এই গুয়াহাটি ট্যুরে। ফার্স্ট দিন আমরা গিয়েছিলাম রিভার ক্রুজ আর ব্রহ্মপুত্র পার্ক। তারপরে কালকে আমরা সারাদিনটাই কামাখ্যা মন্দিরের পুজো এবং দর্শনে কেটে যায়। গুলো অটোর সাথে কথা বললাম, তারা যদি ভাড়া করে মানে রিজার্ভ করে যান তাহলে 4টে-5টা দেখাতেই প্রায় 1,000-1,500 টাকা চেয়ে বসবে। তার থেকে আমার মনে হয় একটু ব্রেক জার্নি করলে পয়সা কিছুটা সেভ হবে। ব্রেকফাস্ট করতে বসেছি আমি, আমার মেয়ে আর ওয়াইফ এই জুম ক্যাফেতে, জুম ক্যাফে, যেটা আমি বললাম ঠিক শিল্পগ্রি ফ্লাইওভারের নিচে। আমরা স্যান্ডউইচ আর কফি অর্ডার করেছি। আমরা এই অটোতে উঠে বসেছি। এখানে কিন্তু আপনি উবেরে অটো বুক করতে পারবেন, আর ব্রেক করে যদি আপনি যান যেটা আমি বললাম সেটা কিন্তু অনেক রিজনেবল হবে। আপনি উবেরে অটো বুক করবেন একদম ডেস্টিনেশন অবধি, অনেক কম খরচায় হবে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে জাস্ট শিল্পগ্রি থেকে বশিষ্ঠমণি আশ্রম যাচ্ছি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে এটি হচ্ছে বশিষ্ঠমণি আশ্রম বা বশিষ্ঠমণি মন্দির। এটি সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত। এখানে বশিষ্ঠমণি আশ্রম যখন আপনারা উঠবেন এখানে জুতো রাখার জায়গা আছে। এই উপর দিয়ে হচ্ছে সিঁড়ি বশিষ্ঠমণির আশ্রমে যাবার, সেখানেই যাচ্ছি। প্রচুর হনুমান আছে এখানে, খেয়াল রাখবেন আপনার জিনিসপত্র ধরে টানাটানি করতে পারে। এই হচ্ছে বশিষ্ঠমণি আশ্রম বা মন্দির, খুব সুন্দর পাহাড়ের কোলে। আর ঠিক মন্দিরটার পেছন দিকে এদিকে কিন্তু একটা ছোট ঝর্ণা রয়েছে, দেখাবো আপনাদের। ওই সোজা সিঁড়ি দিয়ে পাশের মন্দির থেকে নেমে, এটা ভগবান গণেশের মন্দির। এই হচ্ছে মূষক। বশিষ্ঠমণির আশ্রম যখন আপনারা দেখতে আসবেন তখন কিন্তু শুধু বশিষ্ঠমণি আশ্রম তা নয়, এখানে রয়েছে একটি জলপ্রপাত, আর রয়েছে নিচে ঠিক আরেকটি মন্দির, একটি গণেশ মন্দির। এই দুটোই কিন্তু দেখবেন।
বশিষ্ঠ মুনি এই মন্দিরেই বা এই মন্দির চত্বরেই ধ্যান করেছিলেন এবং তার অন্তিম সময় জীবনের উনি এখানেই অতিবাহিত করেছিলেন। বশিষ্ঠ মুনি আশ্রম এবং তার আশেপাশে যে অপরূপ সুন্দর পরিবেশ রয়েছে এবং এই যে জলপ্রপাত বা ঝর্ণা রয়েছে তার দেখার মতো, মিস করবেন না, অবশ্যই দেখবেন। এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন, ভীষণ ভালো জায়গা। অসমের সব জায়গায়, ইনফ্যাক্ট গুয়াহাটিতে একটা জিনিস সবখানে কমন, সেটা হচ্ছে জুবিন গার্গ। অটোটেক হোটেলে আপনি সব জায়গায় জুবিনের গান শুনতে পাবেন। জুবিনের প্রতি আমাদের এবং আসামের লোকেদের এক অনবদ্য ভগবান তুল্য ভালোবাসা এবং শ্রদ্ধা, এটা কিন্তু সত্য বলার মতো। আমরা এখন এসে পৌঁছেছি বালাজি টেম্পলে। এই বালাজি টেম্পলের বয়স কিন্তু খুব বেশি নয়, বেশ কয়েক বছর আগেই এটা তৈরি হয়েছে। আমাদের বশিষ্ঠ মুনি আশ্রম থেকে বালাজি টেম্পল আসতে আমরা আবার উবের অটো বুক করেছিলাম, যা ভাড়া পড়লো 138 টাকা এবং মোটামুটি 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি। খুব সুন্দর একটা টেম্পল কমপ্লেক্স, এটাও কিন্তু আপনারা আপনাদের সাইট সিনের বাকেট লিস্টে এনলিস্ট করে রাখতে পারেন। এখানে এই একটি টেম্পল রয়েছে, আবার এই একটি টেম্পল রয়েছে। বিশাল চত্বর জুড়ে আপনাদের এই টেম্পল কমপ্লেক্স একটা একটা করে দেখে নেবেন। ঢোকার মুখে পাশেই একটা গণেশ টেম্পলও রয়েছে, আর সবুজে মোড়া এরকম বাগান। সব মিলিয়ে এই মন্দির কমপ্লেক্স খুব সুন্দর। জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে, চলুন। এই হচ্ছে বালাজি টেম্পল। আগে এই দিকটাই হচ্ছে পদ্মাবতী টেম্পল, যেটা আমরা এখন ঘুরে এলাম। সুন্দর ঝোল পাতল, হ্যাঁ আমরা এখন দাঁড়িয়ে আছি গুয়াহাটির ওয়ার মেমোরিয়ালে। একটি অসম্ভব সুন্দর এই ওয়ার মেমোরিয়াল। এখানে পেছনে রয়েছে একটি জেট প্লেন, আর পেছনে ট্যাঙ্ক, আর কিছু রয়েছে মিসাইলস, আর এখানে আপনি বোটিংও করতে পারবেন এই ঝিলে। এই সব মিলিয়ে ওয়ার মেমোরিয়াল কিন্তু আপনার সাইট সিনে একটি অন্যতম জিনিস। অবশ্যই আসবেন। ওয়ার মেমোরিয়ালে কোনো প্রবেশ মূল্য লাগে না, আপনার ইচ্ছা মতো ওদের ডোনেশন বক্সে কিছু ডোনেট করলেই হবে। তবে সবচেয়ে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে এই ওয়ার মেমোরিয়ালের সবটাই যা ডোনেশন হয় তা সবই যায় ইন্ডিয়ান আর্মিতে। এই ওয়ার মেমোরিয়ালে আসবেন অতি অবশ্যই, এবং আপনার সাইট সিনের কিছুটা অংশ এখানে কাটাবেন। খুব সুন্দর। বলে রাখি, এই ওয়ার মেমোরিয়াল কিন্তু সকাল 10টা থেকে খুলে যায়, তাই সময় মতো চলে আসবেন। অসমের বিভিন্ন কাহিনী এইভাবেই এই ওয়ার মেমোরিয়ালে তুলে ধরা হয়েছে। আর সবচেয়ে আইডেন্টিফাইড বা সবচেয়ে আইকনিক যে মনুমেন্টটি, সেটা হচ্ছে এটি।
অতীতে বহুবার এই অহোম রাজ্যকে, অসম রাজ্যকে আক্রমণ করা হয়েছে, কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে এবং ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে বারবার এইভাবেই যুদ্ধ করে অহোমকে বাঁচিয়ে নিয়েছেন তার বীর যোদ্ধারা। বলে রাখি, বালাজি টেম্পল থেকে ওয়ার মেমোরিয়াল আসতে আমরা আবার উবের অটো করেছিলাম। সেই অটোতে খরচা পড়েছে 138 টাকা। আমি ভীষণ ভাবে যত সময় যত রিয়েলাইজ করছি যে কাউকে রিজার্ভ না করে আপনি যদি শুধু উবেরে ঘোরেন সাইট সিন, তাহলে অনেক কম খরচে, হাফ টাকারও কম খরচে এই সাইট সিন গুলো দেখে নিতে পারবেন। এবং আরো ব্যাপার, আপনাকে কোনো সময় সীমা নেই, সময় মতো আপনি যতটা ঘুরবেন তারপর উবের অটো আবার বুক করবেন, আবার চলে আসবেন। এতে সাশ্রয় হবে, সময় পাবেন অনেক, নিজের মতো করে ঘোরা যাবে। এটা হচ্ছে লাইফ জ্যাকেট, এটা তোমার সেফটি রাখবে। হ্যাঁ, তোমার না পড়বে না, পড়তেই হবে, পড়বো না বললে তো হবে না। আমরা এই ওয়ার মেমোরিয়ালের ঠিক যে ঝিল রয়েছে, একটু আপনাকে ঘুরে আসতে হবে মেন রাস্তাটা দিয়ে, এসেই এখানে বোটিং। লাইফ জ্যাকেট ইজ ম্যান্ডেটরি, অ্যাডাল্টদের জন্য 30 টাকা, আর 8 বছরের নিচে হলে 20 টাকা করে ফেয়ার, আর এন্ট্রি ফি একটা 20 টাকা লাগে। আমাদের টোটাল 100 টাকা লাগলো। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এখন বোট রেডি হচ্ছে, প্যাডেল বোট, তারপর আমরা বোটিং এ যাব। এটা এক ধরনের জলের পোকা মামা। আমরা এখন রয়েছি রুক্মিণী গাঁওয়ের রাভা কিচেন। তো যবে থেকে আমি আসামে এসেছি, আমার ইচ্ছা ছিল খুব যে অথেন্টিক আসামিজ খাবার খাবো, খালি। তো আমি খুঁজছিলাম, তো আমাকে একজন সাজেস্ট করলো ওখানকারই, যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, যে রাভা কিচেনে অথেন্টিক থালি পাওয়া যায় রুক্মিণী গাঁওয়ে। তো আজকে আমরা সেখানেই চলে এসেছি। আপনাকে দেখাচ্ছি কি কি এই অথেন্টিক আসামিজ থালিতে থাকে। এই হচ্ছে আমাদের অথেন্টিক আসামিজ থালি। কি কি আছে? এটা হচ্ছে ভাত, বড়া, শাক, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে মাখা। এটা রাই শাক, আমি জানি না কি, রাই শাক পেস্ট করে, পায়েস, 2 রকম ডাল, মসুর ডাল আর এটা মুগ ডাল। এটা একটা তরকারি, সবজি, আলু, গাজর, পনির দিয়ে করা। এটাও আর একটা ধরনের, ওটা চাটনি। এখানে চচ্চড়ি ডাঁটার, সঙ্গে দিয়েছে পাঁপড়, আর রুই মাছ, আর ছোট একটা এটা মধ্যে একটা ছোট বাটা মাছ, আর এখানেও মাছ, 3 রকম মাছ। টোটাল 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 12-14 রকমের ডিশ। এই হচ্ছে অথেন্টিক আসামিজ থালি। খেয়ে বলছি কেমন খেতে, কেমন লাগছে রে? ওকে দিয়েছে ভাত আর ডাল আর পাঁপড় ভাজা, এই ওই খাবার। তোমার কেমন লাগছে অথেন্টিক আসামিজ থালি? অসমিস থালির প্রত্যেকটি পদই ছিল সুস্বাদু, ছিমছাম এবং ঘরোয়া।
আপনি চাইলে এই রাভা কিচেনে অথেন্টিক অসমিস থালি ট্রাই করতে পারেন। গুয়াহাটি সফরের চেরি অন দ্য কেক এই রোপওয়ে বা কেবিল কার, যা প্রত্যেক দিন কাচারিঘাট থেকে ছেড়ে উমানন্দ টেম্পল ক্রস করে আবার ফিরে আসে। আপনি চাইলে বোথ ওয়ে টিকিট কাটতে পারেন। টিকিট মূল্য 200 টাকা। 3 থেকে 12 বছরের নিচে কোনো রকম টিকিট মূল্য লাগে না। প্রত্যেক দিন 5:30টায় শেষ কেবিল কারটি ছাড়া হয় এবং আবহাওয়া অনুযায়ী সময়ের রদবদল ঘটতে পারে। এই রোপওয়ে থেকে আপনি দেখে নিতে পারেন ব্রহ্মপুত্রের কোলে ঢলে পড়া সূর্যাস্ত এবং উমানন্দ টেম্পলের বার্ড আই ভিউ। তার সঙ্গে রোপওয়ের নিজস্ব উন্মাদনা এবং রোমাঞ্চ তো রয়েছে। তাই নিজের বাকেট লিস্টে এই রোপওয়েটি অবশ্যই শামিল করে রাখবেন। দূরে মাঝের যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে উমানন্দ আইল্যান্ড। আমরা এর উদ্দেশ্যেই যাচ্ছি। আপনি উজান বাজার থেকে ফেরি ঘাট আছে, সেখান থেকে ফেরি পেয়ে যাবেন। পার হেড 200 টাকা করে। সকাল থেকেই ফেরি শুরু হয়ে যায়। এখন ঘড়িতে বাজে 8:30। সময় মতো ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে পারেন। ওঠার সময় এখানে পুজোর সামগ্রী সব কিনতে পারবেন। এখানে ঢোকার মুখেই বাঁ দিকে এটি হচ্ছে হর গৌরী মন্দির, এটিও দেখে নিতে পারেন। তারপর সোজা এন্ট্রি। এই হচ্ছে উমানন্দ মন্দির। এই আমরা প্রবেশ করছি। এটি হচ্ছে বৈদ্যনাথ মন্দির, বাবা শিবের মন্দির। আর এটি মহাকাল মন্দির। আমার পেছনে যে মন্দিরটি আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উমানন্দ মন্দির, যা এই আইল্যান্ডে অবস্থিত। এবার এই আইল্যান্ডের নাম হচ্ছে ময়ূর আইল্যান্ড, কারণ এই আইল্যান্ডের যে আকৃতি সেটা অনেকটা ময়ূরের পালকের মতো দেখতে, তাই এই আইল্যান্ডের নাম ময়ূর আইল্যান্ড। এবং এই আইল্যান্ডেই উমানন্দ মন্দির। এটি ব্রহ্মপুত্রের একদম মাঝখানে অবস্থিত একটি দ্বীপ, খুব ছোট্ট দ্বীপ, যেটা রোপওয়ে করে যাওয়ার সময় নিচ থেকে দেখতে পাওয়া যায়।
এই সিঁড়ি দিয়ে হচ্ছে উমানন্দ মন্দির, আর ঠিক সিঁড়ি দিয়ে নেবেই এই পাথরের রাস্তা ধরে সোজা গেলে এখানে একটি হনুমান মন্দির আছে, চাইলে এটাও একবার দেখে নিতে পারেন। ডাবের শ্বাস গরমের সময় দারুণ। খুব ভালো খেতে, তবে একটা ডাবের দাম 120 টাকা। নাও, অনেকটা জল ছিল যদিও। ওকে দিও না, ওকে দিও না। কেন? খায় না, ও ফেলে দেয়। ধারে বস, ধারে। আমরা এসেছিলাম একটা ওই ছোট ফেরিতে, যাওয়ার সময় আমরা এই ক্রুজ ফেরিতে যাচ্ছি। বলে রাখি, আপনি সেম টিকিটেই কিন্তু যে কোনো ফেরি, মানে এটাতেও আমরা আলাদা করে টিকিট কাটিনি, এতেও যেতে পারবেন। এর সিটিং অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো, মাঝখানে টেবিল আছে, সুন্দর সময় কাটবে, খুব সুন্দর। আপনি এটা ট্রাই করতে পারেন, একবার ওটাতে একবার এটাতে, দুটোতেই একই বোটে আসতে পারেন। সালটা তখন 1667, যখন অহোম সেনাদের নেতৃত্বে মুঘলদের আক্রমণ হানিয়েছিলেন এই অহোম যোদ্ধারা। তাদের উদ্দেশ্যেই এই সরাইঘাটের বিপুল যুদ্ধের স্মৃতিতে, তার উদ্দেশ্যেই এই সৌধটি বানানো। এটি ঠিক যেখান থেকে আপনি লঞ্চে করে নামবেন এমভি জলপরীতে, তার পাশেই উজান বাজারে, এটিও কিন্তু আপনি দেখে নিতে পারেন। এই হচ্ছে পল্টন বাজার এলাকা। যদি আপনারা থাকা খাওয়া সমস্ত রকম কানেক্টিভিটি, বাড়ির জন্য ছোট ছোট গিফট এইসব করতে চান, তাহলে পল্টন বাজার আপনাদের 1 নম্বর চয়েস হতে পারে। তাই আমি রেকমেন্ড করব যে আপনারা এই পল্টন বাজারেই স্টে করুন। সাইট সিনের জন্য সমস্ত গাড়ি, হোটেল, বাঙালি খাবার, বাড়ির জন্য সুভিনিয়ার, সবের একটাই ঠিকানা, এই পল্টন বাজার। আজকে আমাদের লাঞ্চে ভাত, সঙ্গে রয়েছে আলু ভাজা, তার সাথে রয়েছে এটা একটা মিক্স ভেজ ডাল, একদম ঘরোয়া ছিমছাম। কারণ আজকে আমরা ব্যাক করে যাচ্ছি, তাই জন্য খুব নর্মাল একটা খাবার আইটেম করতে বলেছি। আমরা বলে চলে গিয়েছিলাম, ওনারা রেডি করে রেখেছেন, তারপর ফোন করে জানানো হয়েছে যে হ্যাঁ হয়ে গেছে, এবার আপনারা চলে আসুন। তো এই জন্যই বলা, যারা শিল্পগৃহ এলাকায় থাকবেন তাদের জন্য এটা কিন্তু একটা ভালো খবর যে ঠিক পোস্ট অফিসের পাশের গলিতেই এই ইয়াম জুম ক্যাফে, সমস্ত রকম খাবার পাওয়া যায়, কোয়ালিটি ভীষণ ভালো, ফ্রেশ। সবচেয়ে ভালো এখানকার যে ওনার ব্যবহার খুব ভালো, ভেরি ফ্রেন্ডলি। তো আমি রেকমেন্ড করব, দোজ হু আর ট্রাই টু কাম আসাম, যারা এখানে থাকবেন শিল্পগৃহতে, তারা এখানে খাবার জন্য অবশ্যই ট্রাই করতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি কামাখ্যা জাংশনে। আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। আজকে আমরা কামাখ্যা থেকে হাওড়া যাব বন্দে ভারত 2nd AC-তে। এখান থেকে ট্রেন ছাড়বে 6:15 এবং হাওড়া পৌঁছবে 8:30 নাগাদ। মোটামুটি 14 ঘন্টার একটা জার্নি টেন্টেটিভলি। আমরা আসার সময় ইন্ডিগোতে এসছি, তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা যাব এবার ট্রেনে। এই আমাদের বন্দে ভারত এন্টার করছে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। 6:15 হচ্ছে রাইট টাইম। আমার মতে বন্দে ভারত কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের একটি অন্যতম আবিষ্কার। কমফোর্টেবল, ফাস্ট অ্যান্ড রিলায়েবল।
এই এন্ট্রান্স দিয়ে উঠে একটা ওয়াশ বেসিন, সাথে টিস্যু, মিরর, এইখানে একটা টয়লেট রয়েছে। এদিকেও অন্য কোচের এন্ট্রি পয়েন্ট, যদিও সেটা লক হয়ে যাবে ট্রেন চলাকালীন। এই সুইচটা দিলে এটা পার্টিশন হয়ে যাবে। টয়লেটটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টয়লেট, একটি ওয়াশ বেসিন, এখানে ফ্রেগ্রেন্স দেওয়া রয়েছে, এখানে লিকুইড সোপ, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটি গার্বেজ বিন দেওয়া রয়েছে। সুন্দর কূপ করা রয়েছে প্রত্যেকটা। আমাদের সেকেন্ড এসির তারপরে প্রিন্টার বার্থ হয় তার থেকে একটু চওড়া, খুব স্পেসিয়াস, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। কী কী অ্যামিনিটিস দিয়েছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে মিরর রয়েছে, এখানে চার্জিং পোর্ট রয়েছে, চার্জিং পোর্ট, একটা ইউএসবি পোর্ট রয়েছে, একটা নর্মাল 3 পিন প্লাগের চার্জিং পোর্ট রয়েছে, একটা লাইট রয়েছে, ভিডিও করছি। রিডিং লাইট, একটা C2C চার্জিং পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে এমার্জেন্সি অ্যালার্ম সুইচ রয়েছে। উপরেও কিন্তু সেম ফেসিলিটি দুদিকে রয়েছে, আগে থেকেই সব পিলো দিয়ে গেছে। সবচেয়ে ভালো ব্যাপার কি বলতো, এই যে 2 টায়ার এসি, সবচেয়ে ভালো ব্যাপার কি? ভালো ব্যাপার তো লোক বেশি নেই, 4 জন মাত্র লোক, আমরা 3 জন, আরেকজনকে উপরে থাকবে। আমাদের দুটো লোয়ার, এটা কিন্তু একটা লটারি কাটার মতো, দুটো লোয়ার আর এই ওপরেরটা হচ্ছে আপার। সবচেয়ে ভালো হচ্ছে এই কার্টেন দিয়ে দিন, একদম নিশ্চিন্ত কূপ, নিজের মতো পার্সোনাল, কোনো প্রাইভেসি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, সুন্দরভাবে থাকতে পারবেন। আর অন্য রুমের যা পেশেন্টটা নোংরা থাকে, হ্যাঁ ঠিক। হ্যাঁ, আর এই ট্রেনে এত সুন্দর বেসিনটা পুরো চকচক করছে। আমি যখন